শুনবেন মৈত্রী নন্দীর লেখা গল্প স্বপ্ন। কখন হলো? ফিসফিস করে একজন জিজ্ঞেস করলো তার পাশের জনকে। শুনলাম ভোরের দিকে। সকাল 6টায় সাধনদা বেডটি দিতে এসে দেখতে পায়, ইস, মাত্র 58 বছর বয়সে। টাইলসে মোড়া বিরাট হল ঘরে কথাবার্তার খুব মৃদু গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। নিঃশব্দে এসি চলছে, আর ঘরের ঠিক মাঝখানে ধবধবে সাদা বিছানায় উনি শুয়ে আছেন, ঠিক যেন পরম শান্তিতে ঘুমোচ্ছেন। একটা কারুকাজ করা কাশ্মীরি শালে শরীরটা ঢেকে দিয়েছে কেউ। বেঁচে থাকতে উনি পোশাক আশাকের ব্যাপারে ভারী শৌখিন ছিলেন। পায়ের কাছে বুকের উপর দুটো টাটকা শ্বেতপদ্মের হৃদ যত্ন করে রাখা। বেড সাইড টেবিলে সুদৃশ্য ধূপদানিতে রাখা এক গোছা জ্বলন্ত ধূপকাঠি। ওখান থেকে সুগন্ধি সাদা ধোঁয়া বেরিয়ে এসে ঘরে ঠান্ডা ভারী বাতাসের সাথে মিশে গিয়ে কার্পেটের ওপর বসে থাকা মানুষগুলোকে চারপাশ থেকে ঘিরে ধরছে। ঘরের আবহাওয়ায় শোকের ছায়া। সকাল 8টাতেই অনেকে জড়ো হয়ে গেছেন। ধীরে ধীরে আরও লোকজন আসতে শুরু করেছে। বিদ্যুৎ গতিতে খবরটা ছড়িয়ে পড়েছে গোটা শহরে। আই শ্যাল গো টু দ্য টপ। দেখে নিও তোমরা, আজ প্রতিজ্ঞা করলাম, আমার এই দিন থাকবে না। একদিন আমার নামেই তোমাদেরকে সবাই চিনবে এই শহরে। সুব্রতর দাদা বলে তখন তোমরা গর্ব করবে, আর আমি এটা করেই দেখাবো। সবুজ জেদি আর আগত স্বরে বলা কথাগুলো শুনে সবুর বড়দা সৌমিত্র ব্যঙ্গ মিশ্রিত বাঁকা হাসি হাসেন। তাচ্ছিল্যের সুরে বলেন, আরে রাখ তোর বড় বড় বলচাল। নায়ক ফিল্মে ডায়ালগ ঝাড়লেই কিন্তু নায়ক হওয়া যায় না। 30 বছর বয়স হলো তোর। ওই নাটক করা, আবৃত্তি করা, এসব ছাড়া আর তো কিছুই করলি না জীবনে। না পড়াশোনা, না কোনো কাজকর্ম। ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াস আর দাদার হোটেলের অন্ন ধ্বংস করিস। তার উপর আবার এই মেয়েটাকে জুটিয়ে আনলি। খাওয়াবি কি? লজ্জা করলো না তোর? মেয়েটা অর্থাৎ সুপর্ণা তখন গায়ে শাড়ির আঁচল জড়িয়ে ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। চোখ ভরা টলটলে জল থমকে আছে খাদের কিনারায়। ঝরে পড়তেও যেন সংকোচ তার। লম্বা শ্যামলা একহারা চেহারা সুপর্ণাকে ওভাবে দেখে কেমন মায়া হলো ব্রততীর। বললেন, এসেই যখন পড়েছে তখন আর ওভাবে বলবেন না দাদা। শত হলেও ও এ বাড়ির বউ। তারপর ব্রততী সুপর্ণার উদ্দেশ্যে বললেন, আমার সাথে ভেতরে এসো। হঠাৎ এসে পড়েছ, তাই আর বরণ করে ঘরে তুলতে পারলাম না। কিছুই তো জোগাড় যন্ত্র নেই। যাকগে, দাদার কথায় কিছু মনে করো না, উনি এই রকমই। সুপর্ণা আর চোখে একবার সুব্রত অর্থাৎ সবুর দিকে তাকিয়ে সুব্রতর মেজ বৌদি ব্রততীর পেছন পেছন রওনা দিল ঘরের দিকে। আসলে এভাবে না চলে এলে 7 দিনের মাথায় সুপর্ণার বিয়ে হয়ে যেত এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের সাথে। সুব্রত খবরটা জেনেই আর দেরি করেনি। রাজনীতির হোমরা চোমরা কিছু লোকের সাথে সংস্কৃতি জগতের সূত্রে ওর পরিচয়টাকে কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি বিয়েটা রেজিস্ট্রি করে নিয়েছিল। বাড়িতে মুখ খোলা সাহস পায়নি আগে, কারণ জানাই ছিল তাহলে একটা বড় ঝড় উঠবে। ঝড়টা হয়তো ওদের দুজনকে দুদিকে ছিটকে দিতে পারে। এই ভয়ে চুপচাপ আগের কাজটা আগে সেরে ফেলাই বুদ্ধিমানের কাজ ভেবে নিয়েছিল। প্রত্যাশা মতোই সুব্রত এখন ঝড়ের মুখে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তবে বুঝতে পারছে কাজটা খুব সহজ হবে না। পায়ের তলার মাটি নড়বড়ে। বাবা মারা গেছেন সেই কোন ছোটবেলায়। তারপর তো আগাছার মতো বেড়ে ওঠা, অযত্নে অবহেলায় লড়াই করতে করতে। 5 সন্তানকে নিয়ে নাকানি চোবানি খেতে খেতে মায়ের সংসারটা একটু থিতু হলো 2 দাদা রেলে চাকরি পাবার পর। অন্য কষ্ট ঘুষল কিছুটা। সুব্রত ততদিনে ঘষ্টাতে ঘষ্টাতে ক্লাস 12। সুব্রতর পড়াশোনা নিয়ে মাথা ঘামানোর কেউ ছিল না। সুব্রতর নিজেরও পড়াশোনার চাইতে অভিনয়, আবৃত্তি, গান বাজনা এসবই বেশি ভালো লাগতো। বোধহয় সুব্রতর বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এগুলো। বাবা শৈবাল ব্যানার্জি কলকাতার রঙ্গমঞ্চে নাটক করতেন। সিনেমাতেও ছোটোখাটো রোল করেছিলেন কয়েকটা। তবে অর্থকষ্ট তাতে ঘোচেনি। তারপর তো অকালেই চলে গেলেন তিনি। যাই হোক, সুব্রত আর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেয়নি শেষ পর্যন্ত। পাড়ার আড্ডা, রাজনীতি আর নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই নিয়েই মেতে থাকতো রাত দিন। বড়দা বেশ কবার বলে বলে হাল ছেড়ে দিয়েছিলেন। বাড়ির নানা রকম ফাই ফরমাস খাটার জন্য বেকার ছোট ভাইয়ের উপর নির্ভর করাটা ততদিনে সকলের অভ্যাস হয়ে গিয়েছিল।
সুব্রত নির্বিকারভাবে সবার হুকুম তামিল করে যেত। বিয়ের পর আর অবস্থাটা একই রকম রইল না। বাড়ির স্বামী গরবিনী বড় দুই বৌদির শাড়ি গয়না আমোদ আহ্লাদ এবার সুব্রতর আলাদা করে চোখে পড়তে থাকলো সুপর্ণার দিনহীন সংকুচিত চেহারার পাশে। সুব্রত কষ্ট পায়। সুপর্ণা MA পাস, ধনী না হলেও বেশ সচ্ছল পরিবারের সন্তান। সুব্রতকে ভালোবেসে আজ তার এই হাল। সুব্রত মরিয়া হয়ে কাজের চেষ্টায় নামলো। দাদাকে বিয়ের দিন বলা কথাগুলো তাকে অহরহ তাড়া করে বেড়ায়। কিছু একটা করতেই হবে, জেদ চেপে যায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নিজের শিক্ষাগত যোগ্যতা। ভদ্রস্থ কাজ আর জোটে না। শেষ পর্যন্ত শ্যামলদাকে গিয়ে ধরে সুব্রত। শ্যামলদার সাথে ওর বহু বছরের হৃদ্যতা। শ্যামলদা একটা স্কুল খুলেছেন কিছু বছর আগে, আপাতত ক্লাস 8 পর্যন্ত আছে। তবে ইদানিং খুব দৌড়দৌড়ি করছেন CBSE বোর্ডের অ্যাফিলিয়েশনের জন্য। সুব্রতর কিছু রাজনীতির লোকের সাথে ভালো জানাশোনা থাকায় ও নিজেও শ্যামলদাকে এ ব্যাপারে অনেক সাহায্য করেছে। তাছাড়া স্কুলের নানা কাজকর্মের ব্যাপারে অনেক দিন যাবতই সুব্রত শ্যামলদার খুব নির্ভরযোগ্য লোক। সুব্রত অনেক আশা নিয়ে একদিন শ্যামলদাকে বলল, আমার কথা তো সব জানোই, সুপর্ণাকে তোমার স্কুলে একটা চাকরি দাও না, ও MA পাস, পরে বিয়েটাও না হয় করে নেবে। শ্যামলদা একটা ফাইলের থেকে মুখ তুলে অনেকক্ষণ সুব্রতর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর এক শব্দে উত্তর দিলেন, দেখছি। সে দেখা অবশ্য শ্যামলদার 6 মাসেও শেষ হলো না। সুব্রত জানতে পারল ইতিমধ্যে দুজন নতুন টিচার জয়েন করেছে, অথচ শ্যামলদা সুপর্ণার ব্যাপারে নিশ্চুপ। প্রচণ্ড অপমানিত বোধ করল সুব্রত। একদিন সুপর্ণাকে বলল, আমি নিজে একটা স্কুল খুলে শ্যামলদাকে দেখিয়ে দেব। শুনে সুপর্ণা হাসবে না কাঁদবে ভেবে পায় না। কপরদক্ষিণ কোনো রকমে মাধ্যমিক পাশ করা একটা মানুষ এ কথা বললে আর কীই বা করার থাকে। সুব্রত ব্যানার্জির আর কিছু থাক বা না থাক, পরিচিতির ক্ষেত্রটা কিছু কম ছিল না। সঙ্গে ছিল নিজের স্বপ্ন পূরণের প্রচণ্ড জেদ। এক শুভানুদ্দায়ীর বিশাল বাড়ির একতলাটা বহুদিন যাবৎ ফাঁকা পড়েছিল। নামমাত্র ভাড়ায় সুব্রতকে স্কুল খোলার জন্য তিনি দিয়ে দিলেন। বিয়ের পর সুপর্ণা গোটা 10-12 ছোট ছোট বাচ্চাকে পড়াতো। তাদের বাবা মাকে অনেক অনুরোধ করে এর মধ্যে 8 জনকে নিজের স্কুলে প্রথম ছাত্রছাত্রী হিসেবে পেল সুব্রত। ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে আজকাল ঝোঁক বেশি, নামটাও সেরকমই হওয়া চাই। স্কুলের নাম দেওয়া হলো সেন্ট মেরিজ ইংলিশ স্কুল। দারোয়ান, বেয়ারা, অফিস স্টাফ, শিক্ষক সব ভূমিকাতেই অভিনেতা মাত্র 2 জন, সুব্রত সুপর্ণা। নাওয়া খাওয়া ভুলে দুজনে স্কুল নিয়ে মেতে উঠল। ফলও হাতে নাতে মিলল। 5 বছরে স্কুলের ছাত্র সংখ্যা বেড়ে দাঁড়ালো 200, শিক্ষিকা 7 জন। সুব্রত এখন শুধুই অফিসের কাজকর্ম দেখে। সুপর্ণা হেডমিস্ট্রেস। সেন্ট মেরিজ ইংলিশ স্কুলের শহরে এখন বেশ সুনাম। দেখতে দেখতে কেটে গেল আরও 10টা বছর। এখনও স্কুলে সুব্রত আর সুপর্ণার ধ্যান জ্ঞান। ইতিমধ্যে ভাড়া বাড়ি ছেড়ে স্কুল উঠে এসেছে নিজস্ব জমিতে তৈরি বড় বিল্ডিংয়ে। ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। স্কুল থেকে আয় বাড়লেও বিলাসিতার ছোঁয়া লাগেনি ওদের জীবনে। সুব্রত বরাবরই একটু শৌখিন, জামা কাপড় পরতে ভালোবাসে। এটুকু ছাড়া কঠিন কঠোর তাপসের মতো সংযমী জীবন ওদের। পাখির চোখের মতো স্কুলকে বড় করে গড়ে তোলার লক্ষ্যেই সর্বস্ব উজাড় করে দেয় ওরা। মানুষ এখন মাধ্যমিক পাস সুব্রতকার হেয় চোখে দেখে না, বরং একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে অন্তর থেকে সম্মান করে। সুব্রতকে গোটা শহরের লোক আজ এক ডাকে চেনে। জীবনের এক মস্ত বড় পরিহাস বোধহয় এই যে, সে যখন একদিকে প্রাপ্তির ভাণ্ডার উপচে কিছু দেয়, ঠিক তখনই অন্যদিকে চুপিসারে অপ্রাপ্তির হতাশার এক অন্তহীন অন্ধকার খাদও তৈরি করতে থাকে। কখনো কখনো আপাত দৃষ্টিতে চূড়ান্ত সফল মানুষটাকেও সেই অন্ধকার গিলে নেয়। সুব্রত আর সুপর্ণা যখন নিজেদের স্কুলটাকে উন্নতির শিখরে নিয়ে যাবার স্বপ্নে বিভোর, তখন কোন ফাঁকে যে ওদের 14 বছরের একমাত্র ছেলে সুপ্রতীক ধাপে ধাপে অবনতির দিকে নামতে শুরু করেছে তা ওদের কারোরই খেয়াল হয়নি। প্রথম চমকালেন ক্লাস 10-এ ওর বোর্ডের রেজাল্ট দেখে। কোনো রকমে টেনে টুনে পাস। নিজের স্কুলের ছেলে মেয়েদের চোখ ধাঁধানো রেজাল্ট দেখে গর্ববোধ করবেন নাকি নিজের ছেলের জন্য দুঃখ করবেন বুঝে উঠতে পারছিলেন না ওরা। তাও মনকে সান্ত্বনা দিলেন, এখনও বেশি দেরি হয়ে যায়নি হয়তো, এবার শক্ত করে হাল ধরবেন, 12 ক্লাসটাতে যাতে ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু কাকস্য পরিবেদনা, ছেলে সোজা জানিয়ে দিল পড়াশোনা করতে তার ভালো লাগে না,
সে গান গাইবে। এমনকি এর মধ্যেই নাকি 5টি ছেলে মিলে একটি গানের দলও খোলার পরিকল্পনা করে ফেলেছে। তাতে সুপ্রতীক লিড সিঙ্গার। রাগে দুঃখে সুব্রত নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল। ছেলের মধ্যে নিজের ছায়া দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়ছিলেন। সুপর্ণা এসে তখন হাল ধরল। সুপ্রতীককে অনেক কষ্টে রাজি করানো হলো যে গান বাজনার পাশাপাশি পড়াশোনাটাও সে চালিয়ে যাবে। বাস্তবে অবশ্য দেখা গেল পড়াশোনার বৃত্ত থেকে সুপ্রতীক ক্রমশ ছিটকে যাচ্ছে অনেকটা দূরে। দিন রাত গান বাজনা নিয়েই মত্ত। রাতে কোনো দিন বাড়ি ফেরে তো কোনো দিন ফেরেই না। জিজ্ঞেস করলে বলে গানের প্রোগ্রাম ছিল। মাঝে মাঝে ছেলের ঘরে গাঁজা মদের গন্ধ পান সুপর্ণা। হতাশ হয়ে সুপর্ণা ভাবতে বসেন হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে নিজের ছেলেটিকেই কি তবে অবহেলা করে বসলেন? দিন রাত এক করে নিজেদের স্বপ্নের ভিত তৈরি করতে গিয়ে ছেলের জন্য খুব বেশি সময় দিতে পারেননি এতদিন। তাই কি বাবা মায়ের সঙ্গবঞ্চিত ছেলেটি বহির্মুখী হয়ে গেল, নাকি বাবা ঠাকুরদার রক্তের টানেই ওকে নিয়ে যাচ্ছে ও পথে? বাইরে ধীর স্থির দেখালো সুপর্ণা অস্থির হয়ে পড়েন ভেতরে ভেতরে, মানসিকভাবে ভেঙে পড়েন একেবারে। এই কারণেই না অন্য কিছু কারণে তা অবশ্য জানা যায় না, সুপর্ণার হঠাৎ একটা সেরিব্রাল অ্যাটাক হয়ে বাঁ দিকটা সম্পূর্ণ অবশ হয়ে যায়। সুপ্রতীকের বেপরোয়া জীবন এই ঘটনাটাতে হঠাৎ একটু থমকে যায়। চিকিৎসার খুব একটা সুযোগ না দিয়েই 3 মাস বাদে আর একটা অ্যাটাকে সুপর্ণা অকালেই সংসারের মায়া কাটালেন। কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ পথ চলতে চলতে হঠাৎ একলা হয়ে গিয়ে সুব্রত অসম্ভব ভেঙে পড়েন। মনে মনে সব কিছুর জন্য নিজের ছেলেকেই দায়ী করতে থাকেন। বাবা ছেলের মধ্যেকার ফাটল ক্রমশ চওড়া হতে থাকে। তবে সুপ্রতীক কিন্তু বদলে যায় এরপর থেকে। গান বাজনা না ছাড়লেও পড়াশোনাতে আবার মন দেয়। একসময় ইংরেজি সাহিত্য নিয়ে মাস্টার্সটাও কমপ্লিট করে ফেলে। বহুদিন পর সুব্রত এক সন্ধ্যায় ছেলের মুখোমুখি বসেন। এক সময়ের অনিয়মে কঠোর পরিশ্রমে সর্বোপরি মানসিক অবসাদে আজকাল সুব্রতর শরীরটাও ভেঙে পড়েছে। সুগার, প্রেশার, কোলেস্টেরল সবই সীমানা ছাড়িয়ে প্রচণ্ড গতিতে ঊর্ধ্বমুখী। সুপর্ণা চলে যাবার পর থেকে মানসিক শক্তিটাও যেন হারিয়ে গেছে অনেকটাই। ক্লান্ত কণ্ঠে সুব্রত বলেন, আজ তোমার মা থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন তোমার সাফল্যে। এটুকুই তো চেয়েছিলেন তোমার কাছ থেকে। সে সময় যদি মায়ের কথা শুনতে, তাহলে হয়তো আমাদের ছেড়ে সে এত তাড়াতাড়ি চলে যেত না। সুপ্রতীক নিরুত্তর থাকে। সুব্রত বলতে থাকেন, আমার শরীরটাও ভালো যাচ্ছে না ইদানিং। আমি চাই তুমি এবার স্কুলটার হাল ধরো। এত বড় একটা সিনিয়র সেকেন্ডারি স্কুল, 5000-এর উপর স্টুডেন্ট। আমার অবর্তমানে তোমাকেই তো সব দেখতে হবে। এখন থেকেই সব বুঝে নিতে শুরু করো। সুপ্রতীক অন্যদিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলে, আমি গান বাজনা নিয়েই থাকতে চাই। স্কুল টেস্কুল আমার ভালো লাগে না। তোমার ব্যবসা তুমিই সামলাও। সুব্রত আহত মুখে বলেন, স্কুল আমার ভাত কাপড়ের যোগান দেয় ঠিকই, তবে একে আমি কোনোদিন ব্যবসা হিসেবে দেখিনি। শিক্ষা নিয়ে ব্যবসা করার মতো মনোবৃত্তি আমার কোনোদিনই ছিল না। এই স্কুল আমার সৃষ্টি, অনেক আবেগ জড়িয়ে আছে এর সাথে। আমার অবর্তমানে একে লালন পালন করার ভার, রক্ষা করার ভার আমি যোগ্য হাতে তুলে দিতে চাই। নিস্পৃহ মুখ নিয়ে সুপ্রতীক দেয়ালে একটা টিকটিকি শিকার ধরা দেখতে থাকে। কথাবার্তায় আর কোনো উৎসাহ দেখায় না। ছেলের ভাবভঙ্গি দেখে সুব্রতর খুব কষ্ট হয়। নিঃসঙ্গতা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হঠাৎ করে। জীবনের সমস্ত সংগ্রাম, সমস্ত স্বপ্ন শেষবেলায় এসে বড়ই অর্থহীন বলে মনে হয়। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে সুব্রত স্খলিত পায়ে একরকম টলতে টলতে বেডরুমে ঢুকে যান। এরপর হল ঘরে বাবার মৃতদেহের কাছে নরম কার্পেটের উপর বসে আজ সুপ্রতীকের চোখ থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছিল। সেদিনের কথাবার্তার পর থেকে যতদিন বাবা বেঁচে ছিলেন, অভিমানের দুর্লঙ্ঘ একটা প্রাচীর ওদের মাঝখানে অটল হয়ে দাঁড়িয়েছিল। ছোটবেলার নিঃসঙ্গতা, মায়ের মৃত্যুর কারণ হিসেবে বাবার ওকে মনে মনে দায়ী করা, এগুলো সুপ্রতীককে সহজ হতে দেয়নি কোনো দিন। আজ আবার আকস্মিক মৃত্যু সব মান অভিমানের পালা শেষ করে প্রাচীরটা নিঃশেষে মুছে দিয়েছে। কিন্তু ওপাশে এখন শুধুই খাঁখা শূন্যতা। সারা শহর ভেঙে পড়েছে যেন। এত লোক বাবাকে ভালোবাসত, শ্রদ্ধা করত, কোনোদিন তো সে জানার চেষ্টাও করেনি এসব। বাবার মৃত্যুর দিন কয়েক পরে সুপ্রতীক এসে দাঁড়িয়েছে স্কুলের কম্পাউন্ডের ভেতর। এই স্কুল ছিল ওর বাবা মায়ের মিলিত স্বপ্ন।
আজ এই প্রাণচঞ্চল স্কুলটার মধ্যে বাবার অস্তিত্বকে অনুভব করার চেষ্টা করছিল ও। স্কুল আর বাবা যেন একাকার হয়ে যাচ্ছিল ওর মনের ভেতর। নিজের মনে সুপ্রতীক বিড়বিড় করে, আমাকে ক্ষমা করো বাবা, আজ থেকে তোমাদের এই স্কুল আমারও। তোমাদের স্বপ্নকে আমি মরতে দেব না, আমার চোখে বেঁচে থাকবে তোমাদের এই স্বপ্ন। হঠাৎ পকেটে ফোনটা বেজে উঠল। দীপক কাকু, ওদের পারিবারিক উকিল, এখনই একবার দেখা করতে চান, জরুরি দরকার। স্কুলেই আসতে বলে সুপ্রতীক অফিস ঘরে গিয়ে বসে। একটু পরেই ব্রিফকেস হাতে দীপক কাকু এসে পড়েন। চেয়ারে বসতে বসতে বলেন, সুব্রতদার দিয়ে যাওয়া নির্দেশ মতোই আমাকে আসতে হলো। উনি বলেছিলেন আমি মারা গেলে আমার শ্রাদ্ধের আগে তুমি এই উইল টিটোকে পড়ে শোনাবে। সব শুনে টিটো যা ভালো মনে করে তাই করবে। টিটো ওরফে সুপ্রতীক বিস্মিত দৃষ্টিতে তাকায় দীপক কাকুর দিকে, মুখে কিছু বলে না। চেয়ারে গুছিয়ে বসে লয়ার দীপক বসু ব্রিফকেস খুলে একগোছা কাগজ বার করেন। এই হলো তোমার বাবার উইল, বছরখানেক আগেই করেছিলেন। এখন আমি আইনি মারপ্যাঁচের ভাষা ব্যবহার না করে সংক্ষেপে এর বিষয়বস্তুটা তোমাকে বুঝিয়ে বলি। এই উইল অনুযায়ী সুব্রতদা তাঁর সমস্ত সঞ্চিত অর্থ আর এই স্কুল দিয়ে গেছেন এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টকে। তারাই এই স্কুল পরিচালনা করার একমাত্র অধিকারী। আর স্কুলের সমস্ত উদ্বৃত্ত অর্থ ব্যয় করা হবে দরিদ্র শিশুদের শিক্ষার জন্য। তোমার বাবার করা উইল অনুযায়ী স্কুলের ব্যাপারে তোমার কোনো আইনত অধিকার রইল না। তোমার জন্য অবশ্য তোমার বাবা 50 লক্ষ টাকা আর তোমাদের বসত বাড়িটা রেখে গেছেন। জানো তো, সুব্রতদার আমি বন্ধুর মতোই ছিলাম। অনেক ব্যক্তিগত কথাও আমাদের মধ্যে হতো। সুব্রতদা বলেছিলেন, আমার স্কুল আমার আর একটা সন্তানের মতো। তিল তিল করে একে আমি গড়েছি। আমাদের স্কুলের প্রতি টিটোর কোনো টান নেই, স্কুলটাকে ভালোও বাসে না ও। টিটোর কাঁধে তাই আমি কোনো বোঝা চাপিয়ে যেতে চাই না। আমি যেখান থেকে শুরু করেছিলাম, টিটো তার চাইতে অনেক ভালো জায়গায় আছে। ও নিজের ইচ্ছে মতো জীবনটাকে গড়ে নিক এবার। জেদ আর অধ্যবসায় থাকলে আমার মতোই ও একদিন পারবে। সুপ্রতীক দীপক কাকু শেষ কথাগুলো আর শুনতে পাচ্ছে না। বারবার শুধু কানে বেজে চলেছে, টিটোর আমার স্কুলের প্রতি কোনো টান নেই, স্কুলটাকে ভালোবাসে না ও। সুপ্রতীক অস্পষ্ট স্বরে শুধু বলে, বাবা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।